নমস্কার, আমি প্রীতি। আজকে ৭৯তম স্বাধীনতা দিবসে সকলকে জানাই শুভ স্বাধীনতা দিবস। আজকে আমরা ৭৯তম স্বাধীনতা দিবসে পা দিয়েছি, কিন্তু কোথাও না কোথাও এখনো পর্যন্ত কিছু কিছু ঘরের বউ, কিছু কিছু নারী, কিছু কিছু মেয়েরা এখনো পর্যন্ত স্বাধীন হয়ে উঠতে পারেনি। আজকে সেই গল্পই তোমাদের সাথে শোনাবো। আজকে আমাকে গল্প পাঠিয়েছে যিনি, তার নাম মৌসুমী। নমস্কার, আমি মৌসুমী। আমার বাড়ি কাটুয়া জেলায়, আর আমি 9 অব্দি পড়াশোনা করেছি। তারপর আমার আর পড়াশোনা করা হয়নি। তারপর আমার বাবা দেখাশোনা করে আমার ঠিক 20 বছর হতে না হতেই আমার বাবা বিয়ে দেয় যার সাথে, তিনি থাকেন চন্দননগরে। ছেলের ভালো বাড়ি আছে, ছেলে ভালো কাজ করে, এই দেখেই আমার বাবা আমার কাছে একবারের জন্য জিজ্ঞাসাও করেনি যে ছেলেকে আমার পছন্দ কি পছন্দ না। না দেখেই আমার বাবা বিয়ে ঠিক করে দেয়, আর আমিও আমার বাবার চোখের দিকে তাকিয়ে সেই বিয়েটা করতেও রাজি হয়ে যাই। আমিও আর কোনো দ্বিতীয় প্রশ্ন করতে পারিনি। শেষবারের মতো আমাকে দেখাশোনা করতে এসেছিল তার বাড়ির লোক। তার বাড়ির লোক যখন এসেছিল, শুধু তার সাথে দুজনই এসেছিল। একটা হচ্ছে আমার বর, আর দ্বিতীয় হচ্ছে ওর দাদার বউ। দাদার বউ হচ্ছে বিধবা, আর দাদা মারা গেছে। আর বাড়িতে থাকে হচ্ছে আমার বরের বাবা, আর আমার বর, আর হচ্ছে তার দাদার বউ, মানে আমার যা। তো এই 3জনই মানুষ বাড়িতে থাকেন। তো আর বেশি কোনো মেম্বার নেই। তো আমাকে দেখতে এই দুজনই এসেছিল, এক আমার বর আর দ্বিতীয় আমার যা। এই দুজন এসে, আমার বর প্রথমে আমার সাথে কোনো কথাই বলছিল না। আমার মা যখন বলে যে যাও একটু পাশের ঘরে গিয়ে কথা বলে আসো দুজনে, তখন আমার যা বলে না, কোনো দরকার নেই। আমি যখন দেখতে এসেছি তখন পাশের ঘরে গিয়ে কথা বলতে যাওয়ার কোনো দরকার নেই। আমি যদি রাজি হই তাহলেই এই বিয়ে হবে, আর আমি যদি রাজি না হই তাহলে এই বিয়ে হবে না। আমি একটা শান্তশিষ্ট মেয়ে চাই। তো আমরা বাড়ি গিয়ে জানাবো যে মেয়েকে আমাদের কেমন লেগেছে। আমি প্রথম থেকে লাস্ট অব্দি চুপই ছিলাম, আমি কোনো কথাবার্তা তেমন বলিনি। তো তারা বাড়ি চলে যায় আমাকে দেখে। বাড়ি গিয়ে ফোন করে জানায় যে তাদের নাকি আমাকে পছন্দ হয়েছে। আমাকে দেখে তাদের শান্তশিষ্ট মেয়ে বলে মনে হয়েছে। তারপর আর কি, তারপর 1 মাসের মাথাতেই আমার বিয়েও হয়ে যায়। কারণ তারাও দেরি করতে চায়নি, আর আমার বাবাও দেরি করতে চায়নি। আসলে আমার বাবা একটু কাঁধ থেকে আমাকে নামাতে পারলেই হয়তো উনি হয়তো নিস্তার পেতেন, এটাই হয়তো এখন আমার ভাবনা। তো যাই হোক, তো তারপরেই আমার ঠিক বিয়ে হয়ে যায় 1 মাস পর। আমি চন্দননগর চলে আসি। আমার শ্বশুরের শরীরের কন্ডিশন ঠিক ঠিক থাকে না। আমার শ্বশুর সবসময় ঘরেতে রেস্টই নেন। একদিন আমার বিয়ের পরের দিন সকালবেলা আমি যখন রান্নাঘরে যাই, তখন দেখি আমার জায়ের সব রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি যখন বলি যে দিদি আমায় কি কিছু করতে হবে, তখন আমাকে আমার যা জানায় যে আজকে থেকে আমি সবকিছু করে ফেলেছি, কিন্তু কাল থেকে সবকিছুর দায়িত্ব তোমার। কালকে থেকে সবকিছু তুমি করবে, কিন্তু একটা কথা যেন মাথায় থাকে, আমি যেন তোমাকে হারগিজ না দেখি যে তুমি বাবার ঘরে ঢুকেছো। বাবার ওষুধপত্রের দায়িত্ব শুধুমাত্র আমার, আর কারণ না। বাবাকে ওষুধ দেওয়া, বাবাকে খাওয়ানো সবকিছুই আমি করব। বাবার ঘরে ঢোকার পারমিশন কারণ নেই। তো তুমিও বাবার ঘরে ভুল করেও ঢুকবে না। আমিও তখন আর দ্বিধা জানাইনি। আমিও তখন বললাম আচ্ছা ঠিক আছে দিদি, তুমি যা বলবে তাই হবে। তো এরপরেই সন্ধেবেলা আমার বর অফিস থেকে চলে আসে, কিন্তু তাদের মধ্যে কোনো রকম এই রকম রিচুয়ালস নেই যে তারা তাদের বউ ভাত বলো, কাল রাত্রি বলো, এইসব তাদের মধ্যে কিছুই নেই। আমাকে আমার যা জানায় যে আমাদের যেহেতু কোনো আত্মীয়র সাথে কোনো সম্পর্ক নেই, তাই আমরা এত কিছু পালন করব না। তোমাদের বিয়ে হয়ে গেছে, তোমরা এবার একসাথে থাকতে পারো। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু একটা জিনিস আমাকে ভীষণ ডিস্টার্ব করছে, যে আমার বর আমার সাথে ঠিক মতো কথা বলছে না। আমি যখনই ঘরে যাচ্ছি তখনই সে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আমি যখনই তার সাথে কোনো রকম কথা বলার চেষ্টা করছি, সে আমার কথাটার উত্তরই দিচ্ছে না, উল্টে চুপ করে রয়েছে কিংবা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করছি, সে বেশিরভাগ সময়টাই দিদির ঘরেই থাকে, মানে আমার জায়ের ঘরে। সে সব সময় বলতে গেলে আমার জায়ের সাথেই গল্প করে। সে থেকে অফিস থেকে আসলেই সে সোজা চলে যায় আমার জায়ের ঘরে। আমি তখন প্রথম প্রথম এত কিছু বুঝতে পারিনি। আমি তখন প্রথম প্রথম খুবই চুপচাপ
এবং সবকিছুতেই হ্যাঁ হ্যাঁ বলে কাটিয়ে দিতাম। কিন্তু আমার যা আমাকে দিয়ে সারাদিন বহুত কাজ করাতো, যা যা বলতো আমাকে তাই তাই করতে হতো, এবং আমাকে একটুও বসতে দিত না। যখনই দেখতো যে আমি বসে আছি কিংবা শুয়ে আছি, তখনই আমাকে বলতো, এই যে এখানে কিন্তু শুতে আসুন, তুমি তুমি যাও গিয়ে ওই কাজটা করো। কোনো কাজ না থাকলেও আমাকে দিয়ে জোরজাবস্তি কাজ করাতো। আমিও সেই কিছু না ভেবে না শুনে তাড়াতাড়ি করে গিয়ে সেই কাজটা শুরু করে দিতাম। কিন্তু আমি দেখতাম আমার শ্বশুরের যখন ওষুধ খাওয়ার সময় হতো, তখন আমার যা দুপুরবেলা খাবারটা নিয়ে সোজা ঘরে ঢুকে গিয়ে দরজা দিয়ে আমার শ্বশুরকে খাওয়াতো। আমি কখনোই দেখিনি যে আমার শ্বশুরকে সে কি ওষুধ খাওয়ায়, সে কি ভাত খাওয়ায়, আমি কিছুই দেখিনি। এবং দেখতেও আমাকে দিত না। আমি সবসময় ঘরেই থাকতাম। আবার এই দুঃখও লাগতো যে আমার বরটা আমার সাথে একবারের জন্য কথা বলে না। 1 সপ্তাহ হতে চললো, আমার বরের সাথে এখনো পর্যন্ত আমার কোনো রকমের অ্যাটাচমেন্ট নেই। আমার বর আমার সাথে কোনো রকম ভাবে কোনো সম্পর্কে জড়াতেও চায় না। আমি অনেক রকম ভাবে চেষ্টা করেছি আমার বরের সাথে কথা বলার, কিন্তু আমার বর আমার সাথে কখনোই কথা বলতে চায়নি। হঠাৎ হঠাৎ দেখি ও রেগে যায়, হঠাৎ হঠাৎ দেখি আমাকে ঝামটি মেরে ঘর থেকে বেরিয়ে যায়। আমি ঠিক জিনিসটা বুঝতে পারতাম না। তখন আমার খুব কষ্ট হলেও চুপ করে থাকতে হতো, মেনে নিয়ে থাকতে হতো। কিছু করার নেই, কারণ তখন আমার যাকে আমি সত্যি একটু ভয়ে ভয়ে পেতাম। সামনে যেতে না যেতেই আমার কানে আসলো যে আমার দিদি বলছে, মানে আমার যা বলছে যে, শোনো দাদাই, তোমার বিয়েটা কিন্তু এই কারণেই দিয়েছি যাতে লোকে দুটো তিনটে কথা না বলতে পারে তোমাকে নিয়ে আর আমাকে নিয়ে। তার জন্যই কিন্তু বিয়েটা দেওয়া। তুমি কিন্তু তোমার বইয়ের আঁচলে আবার জড়িয়ে পড়ো না, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। এই কথা শুনে আমি নিজেকে আর ওখানে দাঁড়ি করে রাখতে পারলাম না। আমি দরজাটাকে খুলে ঘরে ঢুকে গেলাম, এবং ঘরে ঢুকে গিয়ে তাদের সামনে চিল্লে চিল্লে বলতে লাগলাম, এইসব কি নোংরামো হচ্ছে এখানে? আমাকে কেন তোমরা বিয়ে করেছো? তাহলে আমাকে কেউ তোমায় খুঁজে পাবে না, এই বলে আমাকে সেই ঘরে রাত্রিবেলা বন্ধ করে দিয়ে সে অত্যাচার দিনের পর দিন বাড়তে থাকলো। আমি জানার পর, এই ঘটনাটা যতদিন না জানছিলাম ততদিন অত্যাচারটা একটু কম ছিল, কিন্তু যখন জেনে গেছি তখন অত্যাচারটা দ্বিগুণ হয়ে গেছে। দিন রাত আমার যা আমার সাথে যা ভাবে ভাষা দিয়ে আমার সাথে
মানে খুবই চিল্লামিল্লি হচ্ছে তাদের ঘরে। আমি আমার ঘরেই চুপ করে বসেছিলাম। হঠাৎ দেখি তাতাই দৌড়ে এসে আমার ঘরে ঢুকে দরজাটাকে দিয়ে দেয়। দরজাটাকে দিয়ে আমাকে বলে, শোনো মৌসুমী, আমি তোমাকে যেটা বলছি কান খুলে শোনো। আমি তখন বলছি, আমি তোমার কোনো কথা শুনতে পারবো না। তখন আমাকে একটা চড় মেরে আবার বলতে থাকে যে আমি তোমাকে আজ এখন যেটা বলছি সেটা তোমাকে শুনতেই হবে। তারপর আমাকে তাতাই যেটা বললো সেটা শোনার জন্য আমি মোটেও তখন বিচার করবে, কিন্তু আমাকে এখান থেকে পালাতেই হবে। নিজের জীবন বাঁচাতে হলে আমাকে এখান থেকে পালাতে হবে। এই ভেবে আমি যখন দেখলাম তাতাই মাঝরাত্রিবেলা উঠে বৌদির ঘরে চলে গেল, তখন আমি চুপচাপ সেই বাড়ি থেকে বেরিয়ে পড়ি। বাড়ি থেকে বেরিয়ে দুদিন মতো এই স্টেশন সেই স্টেশন ঘুরে ঘুরে বেড়াই। সন্তান আর সংসার নিয়ে নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার। তো তার জন্য আমি আমার এই জীবনটাকে বেছে নিয়েছি এবং আমি আমার এই জীবনটা নিয়ে খুবই ভালো আছি। নমস্কার, আমি প্রীতি। তোমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো মৌসুমী যে এই গল্পটা পাঠানোর মতো ক্ষমতা রেখেছে সেটার জন্য মৌসুমীকে অনেক অনেক ধন্যবাদ। আর তুমি ভালো থেকো, এটাই চাই, যেখানে থেকো ভালো থেকো। নমস্কার।